তখন অনেক রাত, কে জানে কটা বাজে। ঘুমের আমেজটা সবে মাত্র এসছে, কিন্তু দরজায় টোকা দেওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই চশমাটা পরে নিয়ে টেবিলের ওপর রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সময়টা অনেক হয়েছে, প্রায় মধ্যরাত্রি অতিক্রম হয়ে গিয়েছে। তখন বলতে গেলে 2:30 বাজে। কিন্তু ওই সময় আবার সদর দরজায় কার যেন টোকার শব্দ পেয়ে উঠে বসলাম। আমার পাশেই বিশ্বনাথ পাশবালিশটা আঁকড়ে ধরে পরম নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিল। ফলেই তাকে ডাকবার দরকার মনে না করে বিছানা থেকে নামতে যাচ্ছি, ওই সময় সে আমার দিকে না ফিরেই আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, খবরদার, ওইভাবে একা একা ভুলেও যাবে না। বাইরে কিন্তু যে কেউ হতে পারে। আমাদের এই পেশাটা কিন্তু খুব বিপজ্জনক। হয়তো কোনো শত্রু কিংবা আসামি আমাদের জন্য ওত পেতে বসে আছে। শুনে আমি চমকে গেলাম আর তার দিকে তাকিয়ে তাকে বলে উঠলাম, ওমা, তুমি জেগে আছো? কই, খেয়াল করিনি তো। এইবার বিশ্বনাথ এই দিক পানে ফিরে একটা আড়মোড়া ভেঙে উঠে বসল আর হাই তুলতে তুলতে আমার দিকে তাকিয়ে বলল, ঘুমিয়েই ছিলাম, কিন্তু দরজায় টোকার শব্দ শুনে আমার ঘুমটাও তোমার সাথে সাথেই ভেঙে গেছে, বুঝলে। দেখি কে এলো। এত রাত্রে যে কেউ আসবে সেইটা আমার জানা ছিল না। ওই দেখো, কার যেন গলার স্বর শুনতে পাচ্ছি। সত্যি আমি নিজে কান খাড়া করে শুনলাম, অতি ক্ষীণ কণ্ঠে কেউ যেন বিশ্বনাথকেই ডাকছে। সে বলছে, বাড়িতে কেউ আছেন? বিশ্বনাথবাবু বাড়িতে আছেন? আর অপেক্ষা করল না বিশ্বনাথ। সেইবার উঠে বৈঠকখানার ঘরে গিয়ে সুইচ টিপে আলোটা জ্বেলে দিল। সত্যি বলতে কি, আমার নিজের মনেই সংশয় উপস্থিত হয়েছিল। ওই লোকটা যেভাবে ডাকছে তাতে আমার স্পষ্ট মনে হচ্ছে লোকটা খুব ভয় পেয়েছে। কিন্তু কেন সে ভয় পাচ্ছে? ভয় পাওয়ার আসল কারণটা কি? বৈঠকখানার ঘরে গিয়ে উপস্থিত হলাম, আর ওইখানেই পৌঁছে দেখি যে বিশ্বনাথ একভাবে দাঁড়িয়ে আছে। সে এইবার অতি সংযত কণ্ঠে বলে উঠল, কে কে আপনি? আর এইটা কি কোনো মানুষের কাছে আসার সময় হলো? ওই পাশ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। কেননা ওইখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বেশ দমে গিয়েছেন। তিনি এইবার বলে উঠলেন, আমি যে নিরুপায়। দিনের আলোতে এইখানে আসাটা আমার জন্য নিরাপদ নয়। দয়া করে একটিবার দরজাটা খুলুন, আমি ভিতরে এসে আপনাকে সবটুকু বলছি। কথাটা শেষ হতেই বিশ্বনাথ এইবার দরজাটা ঈষৎ খুলে দিল। আমিও উঁকি মেরে দেখি যে হ্যাঁ, ওই পাশে দাঁড়িয়ে আছে একজন বছর 24-এর ব্যক্তি। তার দাঁড়াবার ভঙ্গিটা অনেকটা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকার মতোই। ওই ব্যক্তিটি এইবার মুখ তুলে বিশ্বনাথের দিকে তাকালো, তারপর বলল, আমি চন্দন দাস, খুব বিপদে পড়ে আপনার কাছে এই রাতের দিকে ছুটে এসেছি। আসুন, ভেতরে আসুন, আর যা বলার আমাকে খুলে বলুন। অনেক ধন্যবাদ। আমি ওই দৃশ্য দেখার পর প্রাণ নিয়ে দৌড়ে এখানে এসেছি। আসার কথা হয়তো ছিল না, কিন্তু আপনার বাড়ির ওপরে টাঙিয়ে রাখা ওই সাইনবোর্ডটা ল্যাম্পপোস্টের আলোতে দেখা মাত্র আমি নিজেকে থামিয়ে রাখতে পারিনি। আমি জানি রাত 2:30-এর সময় কেউ আমাকে পরিষেবা দেওয়ার জন্য বসে থাকবে না, কিন্তু আমার ওই কথাটা না বললেই নয়, তাই আর কি। তাই আমায় এত হুড়োহুড়ি করে আমাকে কি এক গ্লাস জল এনে দিতে পারবেন? তেষ্টায় আমার ছাতি শুকিয়ে যাচ্ছে। লোকটার কথা শুনে আমি এইবার ভিতর থেকে এক গ্লাস জল এনে দিলাম, আর গ্লাসটা ওনার হাতে দেওয়া মাত্রই এক ঢুকে সেই গ্লাস তিনি প্রায় জল শূন্য করে একটা হাঁফ ছাড়লেন। বিশ্বনাথ কিন্তু নির্বিকারভাবেই সামনের সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে টান দিতে দিতে বৈঠকখানার ঘরের ঘড়ির দিকে একবার, আবার ওই লোকটার দিকে একবার দেখছিল। সে যে মনে মনে কিঞ্চিত বিরক্ত, সেটা আমার দেখেই মনে হলো। কিন্তু অসময়ে যদি মক্কেল আসে, তারপর যদি তার বিপদের সম্ভাবনা থাকে, তাহলে তো তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। তাই ধৈর্যের সাথে আমাকে আর বিশ্বনাথকে তার কথা শোনার জন্য সময় অতিবাহিত করতে হচ্ছিল। চন্দনবাবু এইবার বলতে শুরু করলেন,
বিশ্বনাথবাবু, আমি চোখের সামনে একটা খুন হতে দেখলাম এইমাত্র মানে এই মিনিট কুড়ি হতে চলল। ওই নৃশংস হত্যা দেখে আমি আর এক মুহূর্ত থাকতে না পেরে ওইখান থেকে দৌড়ে এসেছি। হয়তো ওই হত্যাকারী আমাকে দেখে থাকতে পারে, কেননা আমি যখন দৌড়ে আসছিলাম তখন আমার পিছনে আরেকটা ভারী বুটের পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আপনি এত রাতে বাইরে কি করছিলেন? প্রশ্ন করল বিশ্বনাথ। সেইটা শুনে লোকটি বলল, আসলে আমি কলকাতায় থাকি না। কলকাতার বাইরে মুম্বাই শহরে আমি কর্মসূত্রে বহুদিন হলো থাকি। কিন্তু গতকাল আমি টেলিফোনে সংবাদ পাই যে আমার মায়ের শরীর নাকি খুব খারাপ, আর ওই খারাপ শরীর নিয়েই তিনি আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছেন। আমি ব্যাগপত্র গুটিয়ে ওখান থেকে 3 সাতেকে ছুটি নিয়ে চলে আসি, কিন্তু ট্রেন এইখানে আসতে প্রায় ঘন্টাখানেকের ওপর দেরি করে ফেলল। ফলেই আমার গাড়ি যখন ঢুকলো তখন ঘড়িতে বাজে 1:45। হাওড়া থেকে আমার বাড়ি প্রায় 1 ঘন্টার পথ। বাইরে বেরিয়ে এসে দেখি কি আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার মতো না আছে কোনো বাস, না আছে কোনো ট্যাক্সি। ফাঁকা রাস্তা, আর একটি দোকান অবধি খোলা ছিল না সেই মুহূর্তে। আপনি রাতটুকু স্টেশনে কাটিয়ে দিলেই তো পারতেন, তাই না? দিনের আলো ফুটলে তারপর না হয় বাড়ি ফিরে যেতেন। সেই উপায়ও নেই। গোড়াতেই বলেছি যে আমার মা অসুস্থ, তাই আমার আর প্রতীক্ষা করাটা ঠিক মনে হচ্ছিল না। বার্ধক্যজনিত রোগে মা আমার পঙ্গু, আর শুধু তাই নয়, মা আমার মাস 6 অবধি চিকিৎসাধীন ছিলেন। আমি মানি অর্ডার করে বাড়িতে টাকা পাঠিয়ে দিতাম। তবু যখন এতটা বাড়াবাড়ি হলো তখন আমি আর অপেক্ষা করতে পারলাম না, সোজা চলে এসেছি। আর হাঁটা পথেই ঘণ্টাখানেকের পথ পাড়ি দেবো বলে মনস্থির করেছিলাম। আচ্ছা, আপনি কি কোনো আর্তনাদ শুনেছিলেন? বিশ্বনাথবাবু, এমনিতে কাজের চাপে কলকাতায় আমার খুব একটা আসা হয় না, ফলেই পথঘাট অতটা মনে রাখতে আমি পারি না। হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম। তারপর মেন সড়ক ধরে একটি গলির মুখে মোড় নিতেই শুনলাম পায়ের শব্দ। পায়ের শব্দ, ওই শব্দটাই, কিন্তু আমার সামনে খানিকটা দূরে থেকেই আসছিল। গাঢ় অন্ধকারে পথঘাট একেই ঢাকা ছিল, আর ওই অন্ধকারের মধ্যে আমি শুনতে পাচ্ছিলাম একটা বুট জুতোর শব্দ। কেউ যেন অতি সন্তর্পণে সামনের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু তারপরেই ওই অন্ধকার গলির মধ্যে দিয়ে আমি শুনলাম একটা মেয়েলি কণ্ঠের মর্মান্তিক আওয়াজ। শব্দটা শুনে যে কেউ মনে করতেই পারে যে কেউ গলা টিপে ধরেছে কিংবা সাংঘাতিকভাবে প্রহার করেছে। আমার বুকটা ওই শব্দ শুনে ধড়াস করে উঠেছিল, কিন্তু ওই শব্দটা হওয়ার পরেই প্রায় সাথে সাথে থেমে গেল। ঠিক মনে হলো কেউ ওই মেয়েটার মুখ চেপে ধরে শব্দটা থামিয়ে দিল। আপনি কি ওই গলির মধ্যে ঢুকেছিলেন? ওই শব্দটা গলির বাইরে থেকেই আমার কানে এসে প্রবেশ করছিল। তবে একবার আমার কৌতূহল হয়েছিল, তাই আমি ওই গলির মধ্যে ঢুকে দেখার চেষ্টা করেছিলাম যে কোত্থেকে শব্দটা আসছে। আর খানিকটা ঢুকেই আমি যা দেখতে পেলাম এইবার সেইটা আপনাকে বলছি। দেখলাম ওই মক্কেলের চোখে মুখে পুনরায় আতঙ্কের সঞ্চার হলো। সে ঢোক গিলল বার কয়েক, তারপর মাথা নত করে বলে উঠল, গলির মধ্যে ঢুকেই আমি দেখি অসংখ্য ছোট ছোট খুপড়ির মতো ঘর। চলার পথ প্রায় সংকীর্ণ, জানলা দরজা সবকিছুই বন্ধ, কিন্তু খানিক পরেই একটা ঘর থেকে দরজার ছিটকিনি খোলার শব্দ পেলাম। আর ওই শব্দ পেয়েই আমি লুকিয়ে পড়লাম অন্ধকারে। আর দেখলাম যে কে একজন বেরিয়ে আসছে আর আড়ষ্ট কণ্ঠে কী সব বলছিল। সে যে নেশায় বুথ, সেইটা আমার মনে হয়েছে তার কথা শুনেই। তার সাথে কিছু ছিল নাকি? হাতে কোনো অস্ত্র দেখেছেন? না, তেমন কিছু দেখিনি। কি করে দেখবো বলুন তো? একেই অন্ধকার, তারপর ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না। সেই দরজাটা ভেজিয়ে দিয়ে ওইখান থেকে কিছুটা দূরে চলে যেতেই আমি সাহস করে ওই ঘরটার কাছে গেলাম। আর দরজাটার ঈষৎ ফাঁক করে দেখলাম যে একটা মেয়ে বিছানায় শুয়ে আছে, চিত হয়ে,
দুই হাত দুই পাশে ছড়িয়ে শুয়ে আছে। ঘরের ভিতরে একটা মাটির প্রদীপ জ্বলছিল। ওই প্রদীপের ক্ষীণ আলো ওর মুখে এসে পড়ছিল। এইভাবেই ওই মেয়েটিকে আমি দেখছিলাম। ঘরটা খুবই ছোট, আর ওই ঘরের মধ্যে আসবাবপত্র বলতে শুধু একটা সিন্দুক আর একটা খাটিয়া। দেওয়ালে বেশ কিছু ঠাকুর দেবতার ছবি আর একটা আলনা। এর থেকে বেশি কিছু নেই। আর ঘরটার সব দিকে আলো অবধি পড়েনি। আমি হয়তো আরো কিছু দেখার প্রয়াস করতাম, কিন্তু ওই সময় ঘটে গেল কাণ্ডটা। কোত্থেকে কার পায়ের শব্দ ভেসে আসছিল। আমি ভেবেছিলাম হয়তো এখানে যে খুন হয়েছে সেই খবরটা থানায় পৌঁছে গেছে, ফলে আর এখানে দাঁড়াবার সাহস করলাম না। আমি খুব সন্তর্পণে ধীরে ধীরে ওই বাড়ি থেকে বেরোতে গিয়ে দরজার কড়ায় হাত লেগে একটা উৎকট শব্দ হলো। আর যার ফলেই ওই শব্দ শুনে সামনের থেকে আসা লোকটা আমার দিকে আরেকটু বেগে এগিয়ে এলো। কে ছিল ওই লোকটা? দেখতে পেয়েছিলেন? না বিশ্বনাথ বাবু, সেইটা দেখতে না পেলেও এইটুকু বুঝতে পেরেছিলাম যে ওই লোকটা আর কেউ নয়, সেই লোকটাই আবার এইখানে আসছে, যে কিনা এখানে খানিক আগেই ঢুকেছিল। আমার দিকে তাকিয়ে সে এইবার আমাকে ধরার জন্য আমার পিছনে ছুটে এলো, কিন্তু আমি ওখান থেকে প্রাণ নিয়ে দৌড়তে শুরু করলাম। আর বলাই বাহুল্য, গলি থেকে সড়কে পৌঁছে টানা দৌড়ে এখানে এসে আপনার শরণাপন্ন হয়েছি। হয়তো ওই ব্যক্তিটি আমাকে মেরেই ফেলবে। আমাকে আপনি বাঁচান। এমনও হতে পারে যে যে খুন করেছে সেই ব্যক্তিটি আমার নামে দোষ দিতে পারে যে আমি আসল খুনি। এ কি ফ্যাসাদে পড়লাম আমি। আপনি শুনেছি গোয়েন্দা, আপনি আমাকে একটা উপায় বাতলে দিন যে কি করা যায় এই মুহূর্তে। বাইরে বেরোতে বিশেষ সাহস হচ্ছে না আমার। দেখুন, যদি আপনি ওই খুনটা দেখেই থাকেন তাহলে আপনার প্রথমেই উচিত হবে ওই খুনটা কোথায় হয়েছে সেইটা আমাকে একবার দেখিয়ে দেওয়া। আচ্ছা, ওই মুহূর্তে আপনি লোকাল থানায় যাননি কেন, সোজা আমার কাছে আসার আগে? আমি সাহস করে যেতে ভয় পাচ্ছিলাম বিশ্বনাথ বাবু। আপনি তো জানেন পুলিশের কর্মচারী খুব সন্দেহপ্রবণ হয়। আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি কোন কারণে ওখানে গিয়েছিলাম, তাহলে আমি কি উত্তর দিতাম বলুন? হয়তো আসল খুনিকে ছেড়ে দিয়ে আমাকে ওই খুনির তকমা দিয়ে দিতে পারত। তাই আমার সিদ্ধান্ত নিলাম যে আপনার কাছেই আসা যাক। আপনি যে গোয়েন্দা সেইটা আমি আপনার বাড়ির মাথায় ওই সাইনবোর্ডটা দেখেই জেনেছি। দয়া করে আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আপনি আমাকে যখন যে সময় ডাকবেন আমি সেই সময় আপনার কাছে এসে হাজির হতে পারবো। ঠিক আছে, সে নিয়ে কিছু ভাববার দরকার নেই। আপনি বরং কালকে আসুন। আর হ্যাঁ, কালকে সকালের দিকেই আসুন। আর আমি আপনার সাথে ওই জায়গাটায় একবার যাব। গিয়ে ওই খুনের কিনারা করার পাশাপাশি যদি পারি হত্যাকারী কে তাকে ধরে দেব। যদি আপনি সত্যি কথা বলে থাকেন আর যদি আপনার দ্বারা কোনো জঘন্য অপরাধমূলক কাজ না হয়, তাহলে আপনি নির্দোষ। কেউ আপনাকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করতে পারবে না। এইবার সামনে বসা ওই ব্যক্তিটি কাতর স্বরে জিজ্ঞেস করলো, আমাকে দেখে কি আপনার খুনি বলে মনে হচ্ছে? হ্যাঁ বিশ্বনাথ বাবু? বিশ্বনাথ সিগারেটটা শেষ করে ছাইদানিতে গুঁজে রেখে মৃদু হেসে উত্তর দিল, দেখুন, আমাদের এই পথে আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারি না। আপনাকে আমি চিনি না, আপনার সম্বন্ধে না জেনে আমি আপনাকে কিছুই বলতে পারছি না। সন্দেহের তালিকায় রাখতেই হবে আপনাকে, যতক্ষণ না নিজে ব্যাপারটা তলিয়ে দেখে নিচ্ছি। কিছু মনে করবেন না। আরেকটা কথা কি জানেন, এমন অনেক মানুষ আছে যাদের দেখে ভদ্র শ্রেণীর মনে হলেও আদেও কিন্তু তারা তেমনটা নয়। মানুষের বাইরের চেহারা দেখে আসল মানুষের গুণ বিচার করা ঠিক নয়। অনেকে অনেক ঠান্ডা মাথার খুনি পর্যন্ত হয়। যাক, এখন আর ওইসব কথায় লাভ নেই কোনো। কালকে দেখে নিচ্ছি। তার আগে আপনি এইখানে নিজের নম্বর আর ঠিকানাটা লিখে যান। চন্দনবাবু এইবার সামনে পড়ে থাকা লেখার প্যাডে সেসব লিখে দিয়ে তারপরে উঠে দাঁড়ালো। তারপর একবার দেওয়াল ঘড়ির পানে চেয়ে দেখল যে রাত্রি তখন প্রায় 3টে পেরিয়ে গিয়েছে। তিনি যে ভয় পেয়ে আছেন তখনও অবধি সেইটা সম্বন্ধে জানতে হাত গুনতে আর হয় না।
চোখের সামনে নৃশংস খুন খুব কম মানুষই সহ্য করতে পারে। বিশ্বনাথ তাকে আশ্বস্ত করে বিদায় দিল। উনি চলে যাওয়ার পর আমি এইবার প্রশ্ন করলাম, তুমি এই কেসের দায়িত্ব নেবে নাকি? ব্যাপারটা আমার কেমন যেন মনে হচ্ছে। আদেও উনি কি সত্যি কথা বলছেন? হ্যাঁ, এই কেসটা নেওয়ার ইচ্ছে আছে, তবুও একবার কালকের সকালে সংবাদপত্রতে চোখ বুলিয়ে নিতে চাই। সেইখানে যদি খুনের ব্যাপারে কিছু লেখা থাকে তাহলে ব্যাপারটা সকলের দৃষ্টি আকর্ষণ করবে। তবে পুলিশের আগে ওইখানে আমাদের গিয়ে পৌঁছতে হবে, কেননা পুলিশ এলে খানা তল্লাশি করে দেখার মতো অনেক জিনিস নষ্ট করে দিতে পারে। সেই কারণেই আমাকে ওইখানে যেতে হবে। হয়তো ওইখানে যারা আছে তারা খুন যে হয়েছে সেইটা জানতে পারবে অনেক দেরিতে। মোট কথা, পুলিশ আসার আগেই আমাদের যেতে হবে। বেশ, কালকের জন্য তাহলে অপেক্ষা ছাড়া তো আর কিছুই উপায় নেই। চলো আগে রাতের বাকি ঘুমটা শেষ করি, সকাল সকাল আমাদের তো আবার উঠতে হবে। হ্যাঁ, তুমি যাও, আমি খানিক পরেই আসছি। আমার একটু একা থাকা দরকার। এই বলে বিশ্বনাথ বৈঠকখানা ঘরের আলোটা সম্পূর্ণ নিভিয়ে দিয়ে বারান্দার কাছে খোলা জানলার দিকে মুখ করে আবার একটা সিগারেট ধরিয়ে নিজের মনে টানতে শুরু করলো। আমি আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু সকালে আমার বিশ্বনাথের ঠেলা খেয়ে ঘুমটা ভেঙে গেল। সে আমাকে ডাকছিল আর বলছিল, সৌরভ, সৌরভ, উঠে পড়ো, আমাদের ওইখানে যেতে হবে, বিলম্ব করে লাভ নেই। চন্দনবাবু এসছেন নাকি? না, উনি নাকি থানার কারাগারে বন্দী হয়ে আছেন। আজ সকালেই থানা থেকে ইন্সপেক্টর রুদ্রবাবু আমাকে ফোন করেছিল। খবরের কাগজে একটা সংবাদ বড় বড় হরফে বেরিয়েছে, আর ওইটা জেনেই আমি বুঝতে পারলাম যে গতকাল রাতের দিকে তিনি যে আমাকে যে কথাগুলো বলেছিলেন সবটাই সত্য। অর্থাৎ হাওড়ার ওই অখ্যাত গলির মধ্যে সত্যিই একটা নারীকে কেউ যেন হত্যা করেছে। কিন্তু খুন যে চন্দনবাবুই করেছে তার যথেষ্ট প্রমাণ কি পুলিশ পেয়েছে? সেইটা এখনো অবধি জানা যায়নি, কিন্তু রাতের দিকে একজন পুলিশের টহলদার তাকে দেখেছে ওইখানে। চন্দনবাবু যে ওই মেয়েটার ঘরে ঢুকেছিল আর ওই মেয়েটার ঘরে ঢুকে আবার তিনি বেরিয়ে এসেছেন সেটা স্পষ্ট একজন দেখেছেন। ভোর 5টার দিকে তাকে পুলিশ পাকড়াও করে। চন্দনবাবুই যে আসল খুনি সেইটা এখনও প্রমাণ সাপেক্ষ, কিন্তু তাকে সন্দেহের ভিত্তিতে ধরা হয়েছে। আমাদের একবার ওইখানে যেতে হবে, নইলে একজন নির্দোষ ব্যক্তির ফাঁসি অবধি হতে পারে। উঠে পড়লাম, কেননা এই সংবাদ শোনার পর আর বিছানায় শুয়ে থাকা সম্ভব নয়। হরিরাম চা প্রস্তুত করে নিয়ে এসেছিল। সে চা খেয়েই একটা ট্রাম ধরে আমরা সেইখানে গিয়ে উপস্থিত হলাম যেইখানে ওই খুনটা হয়েছিল। যেইখানে ওই খুনটা হয়েছে ওইখানে তখন অনেক ভিড় হয়ে গিয়েছে। আমি আর বিশ্বনাথ দুই বন্ধু মিলে ভিড় সরিয়েই দেখলাম যে সামনে সার দিয়ে পুলিশের কর্মচারীরা দাঁড়িয়ে আছে আর একজন খোলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বনাথকে দেখে ইন্সপেক্টর সাহেব কাছে এগিয়ে এসে বলল, ও, আপনি তাহলে চলে এসেছেন। খুনি কি ধরা পড়েছে? প্রশ্ন করল বিশ্বনাথ। উত্তরে দেখলাম ইন্সপেক্টর সাহেব বেশ খুশির মেজাজেই উত্তর দিলেন, হ্যাঁ, ওই খুনিকে আমাদের একজন হাবলদার দেখেছে ওইখান থেকে বেরিয়ে যেতে, সে গতকাল রাতে। আর শুধু তাই নয়, সে রীতিমতো দৌড়াচ্ছিল। ওই হাবলদার কিন্তু পিছু পিছু এসেছিল ওই খুনির। সে যখন আপনার বাড়ির দিকে ঢুকে পড়ল, সে তখন পাশের পাবলিক টেলিফোন থেকে আমাকে ফোন করে সব কিছু বলেছিল। আমি তাকে প্রতীক্ষা করতে বলেছিলাম। সে প্রতীক্ষার প্রহর গুণে তারপর তার বাড়িটা চিনে রেখেছিল। আর নির্দিষ্ট সময় আমরা একেবারে তৈরি হয়ে তার বাড়িতে গিয়ে তাকে ধরে আনি। খুনি কি বাধা দেওয়ার চেষ্টা করেনি? আর ওই সময় সে কি করছিল? করবে আবার কি, বারান্দায় পায়চারি করছিল। আমরা এসে পড়ে অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে দরজা ধাক্কাতেই ওই সময় দরজা খুলে দেয় একজন বৃদ্ধ চাকর। চাকর শ্রেণীর ওই ব্যক্তিটা আমাদের দেখে ভয় পেয়ে প্রশ্ন করে তার এইখানে এত রাত্রে আমরা কেন এসেছি। আমি কিন্তু সরাসরি প্রশ্ন করি যে এই বাড়ির মালিক কই। এই সময় শুনলাম যে বাইরের দিকে দরজা খোলার শব্দ, আর পিছনে দরজা দিয়ে দেখলাম যে ওই খুনিকে পালিয়ে যেতে। কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কি যে সেই খুনটা করেছে? আমার কাছে কালকে ওই ব্যক্তিটি এসেছিল, কিন্তু তখন বাজে প্রায় 2:30। ওই সময় এসে আমাকে সে অনেক কথাই বলে,
সে নাকি কলকাতায় থাকে না। কালকে তার ট্রেন লেট হওয়ার দরুন সে অনেক রাত্রে কলকাতায় এসে ঢুকেছে। আচ্ছা ইন্সপেক্টর বাবু, আপনি কি তাকে কোনো প্রকার জেরা করেছেন? না বিশ্বনাথ বাবু, জেরা করার সময় পেলাম কই। হয়তো সে খুন নাই করতে পারে, কিন্তু আমাদের দেখে ওইভাবে পালিয়ে যাওয়ার দরুন সন্দেহটা বেশ ভালো করে দানা বাঁধে মনের মধ্যে। ওই কারণেই আমাদের হাবিলদার তার পেছনে ধাবা করে অবশেষে তাকে ধরে ফেলে। কিন্তু ওই মুহূর্তে সে আমাদের বারবার বলছিল যে সে কোনো নাকি খুন করেনি, সে নাকি সম্পূর্ণ নির্দোষ, আর সে সদ্য ফিরেছে কলকাতায়, তার বাড়ি এইখানে নয়। এইবারে দেখলাম বিশ্বনাথ কিছুটা ভাবুক হয়ে উঠল। তার কপালে চিন্তার রেখা দেখা দিল। সে কিছু মুহূর্ত চুপ করে থাকার পর বলে উঠল, আচ্ছা, আপনি কি ওই খুনের সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়েছেন? আমাকে একবার তাহলে তার সাথে দেখা করতে হবে, কারণ কালকে সে আমাকে যা যা বলেছে সেগুলো কিন্তু আপনার বলা একটি কথার সাথেও মিলছে না। খামোখা আমার বাড়িতে এসে সে কেন তার নামে একগাদা আজগুবি মিথ্যে কথা বলে বলুন তো? কোনো একটা জায়গায় খটকা আছে। আচ্ছা, এইখানে আপনাকে সন্ধানটা কে দিল যে খুন হয়েছে? সন্ধান আমাদের দলের ওই হাবিলদারের কাছ থেকেই পেয়েছিলাম। আপনার ওই হাবিলদারটা কি নিজের চোখে খুন করতে কাউকে দেখেছে? না, একেবারে খুন হতে দেখেনি ঠিকই, কিন্তু সে যাকে ওই ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছিল সে কিন্তু ওই লোকটাই যাকে আমরা সন্দেহের বশে গ্রেপ্তার করেছি। হাবিলদার নাকি অন্ধকারের মধ্যেও তার মুখ স্পষ্ট দেখেছিল। হাবিলদার হাওড়ার ওই অংশে টহলদারি করে। টহল দিতে দিতেই সে ওই গলির দিকে গিয়ে দেখতে পায় একটা ঘরের দরজা খোলা। সে নাকি প্রথমে নিজের হাত ঘড়িতে সময়টা দেখে নিয়েছিল, তারপর তার মনে সন্দেহ দানা বাঁধে। সে ভেবেছিল যে এত রাতে ওই বাড়ির দরজা খোলা কেন। প্রথমত আশেপাশের বাড়িগুলোতে তো কোনো লোক জেগে নেই, তাহলে কি অবৈধ কাজকর্ম হচ্ছে এই ভেবে সে ওইখানে প্রবেশ করে। প্রবেশ করে ওই বাড়ির দিকে পৌঁছেই প্রথমে লুকিয়ে থাকে, যাতে তাকে কেউ দেখতে না পায়। প্রথম দিকে ওই ঘরটার থেকে এত রাতে আলো বেরিয়ে আসার দরুন একবার কৌতূহল বশত উঁকি মেরে দেখেছিল, কিন্তু তারপরেই সে দেখতে পায় খোলা জানলার গড়ার থেকে ওই যে একজন মেয়ে শুয়ে আছে। তার শুয়ে থাকার ওই ভঙ্গিটা এখনো সমান আছে। এইখানে আসা স্তক কেউই আমরা এইখানে কোনো কিছুতেই হাত লাগাইনি। কিন্তু কথা শেষ করতে এইবার বিশ্বনাথ বলল, আপনি তো লাশ দেখেছেন, তাতে কি মনে হলো? খুনটা কিভাবে করা হয়েছে? ও, লাশ এখনো ময়নাতদন্তে পাঠানো হয়নি। আমি ভেবেছিলাম যে আপনাকে দেখিয়ে ওই লাশ হাসপাতালে পাঠানো যাবে, তবে দেহের মধ্যে কোনো অস্ত্রের আঘাত পাইনি, যেটা থেকে নির্ধারণ করা যেতে পারে যে খুনটা কিভাবে হয়েছে। আচ্ছা চলুন তো একবার ওই ঘরে গিয়ে লাশটা দেখে আসি। কাউকে কিছু জেরা করেছেন? না, এই তো সবে এলাম, এর মধ্যে প্রথমে এই ঘরে ঢুকে দেখলাম যে লাশটা পড়ে আছে। ঠিক আছে, চলুন আগে আমার সাথে ওই ঘরে। বিশ্বনাথ, থানার ইন্সপেক্টর আর আমি তিনজনে মিলে ওই ঘরে প্রবেশ করলাম। ঘরটার মধ্যে সত্যি দেখার মতো কিছুই নেই, একদম পায়রার খোপের মতোই একটা ঘর। ঘরের জিনিসপত্র অগোছালো, আর থাকার জায়গা বলতে একজনের মতোই থাকার জায়গা। একই স্বল্প আয়তনের ঘর। তারপর ওই ঘরে সেগুন কাঠের একটা চওড়া খাটিয়া ঘরের অর্ধেক দখল করে রেখেছে। প্রথমে ঘরটা অন্ধকার থাকার দরুন কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু বিশ্বনাথ নিজের দেখার সুবিধার জন্য এইবার ঘরে প্রবেশের মুখে ডান দিকে যে জানলাটা আছে ওইটা খুলে দিল, আর দিনের আলো ঘরটাকে কিঞ্চিত আলোকিত করে তুলল। আমি কিন্তু প্রথমেই দেখতে পেয়েছিলাম ওই লাশটাকে। একটা বছর 30-32-এর মেয়ের মৃতদেহ পড়ে আছে। দেহে নেই কোনো সার, চোখের পাতাগুলো আধ খোলা আর মুখটা ঈষৎ হাঁ করে আছে। পরনের শাড়িটা দেখে মনে হচ্ছে বেশ দামি, আর দেহের দুই পাশে দুইটি হাত পড়ে আছে।
হাতের মধ্যে থাকার মতো তেমন অলংকার নেই। এইবার বিশ্বনাথ কিঞ্চিৎ ঝুঁকে পড়ল, আর তার ভ্রুটি কুঁচকে গেল, আর সে বলল, দেখুন ইন্সপেক্টর বাবু, এই হাটটা ভালো করে দেখুন। এইখানে কিন্তু কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর বাবু এইবার কাছে এগিয়ে এলেন আর বললেন, গন্ডগোল? কিসের গন্ডগোল বিশ্বনাথ বাবু? আছে। প্রথমে আমাকে একটা কথার জবাব দিন। আপনি কি আমার সাথেই প্রথমে মৃতদেহটা দেখলেন, নাকি এর আগেও দেখেছিলেন? এইখানে এসে একবার দেখেছিলাম, কিন্তু কেন বলুন তো? না, যতদূর মনে হয় হাতে কিছু ছিল না। কিন্তু ব্যাপারটা কি? তাহলে মনে হয় চোর কিংবা হত্যাকারী এই মহিলাকে হত্যা করার পাশাপাশি সব অলংকার খুলে নিয়ে চম্পট দিয়েছে। এইবার ইন্সপেক্টর বাবু বেশ অবাক হয়ে বলে উঠলেন, তাই যদি হয় তাহলে যাকে গ্রেপ্তার করলাম তার কাছ থেকে তো কিছুই পাইনি বিশ্বনাথ বাবু। শুধু তাই নয়, তার ঘর খানা তল্লাশি পর্যন্ত করেছি, কিন্তু কই অলংকার তো কিছু পাইনি। আপনার ওই গ্রেফতার হওয়া ওই ব্যক্তি হয়তো আসল খুনি নয়। আপনাদের কোথাও ভুল হতে পারে। হয়তো যে আসলেই খুন করেছে সে আপনাদের পৌঁছাবার আগেই চম্পট দিয়েছে। কিন্তু এখন জানা দরকার যে কেন ওই মেয়েটিকে অযথা খুন হতে হলো, আসল কারণ কি। কথাটা বলেই বিশ্বনাথ আবার ঘরের চারপাশটা দেখতে শুরু করল। সদর দরজা দিয়ে ঘরে ঢোকা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ এখানে নেই, কিন্তু তা সত্ত্বেও আলাদা কোনো পথ আছে কিনা সেইটাও দেখতে বাকি রাখল না সে। একদিকে কনস্টেবল, আর একদিকে আমরা যে যেমনভাবে পারলাম সেইভাবেই চেষ্টা করে দেখতে শুরু করলাম, কিন্তু না, তেমন ক্লু পাওয়া গেল না। এইবার বিশ্বনাথ পাশেই যে মস্ত সিন্দুকটা আছে ওইটার দিকে এগিয়ে গেল, আর ওই দিকে গিয়ে নিজের পকেট থেকে ছোট্ট একটা টর্চ বের করে তার গায়ে আলো ফেলে দেখতে শুরু করলো। তারপর ইন্সপেক্টর বাবুকে বলল, এইটা একটু খোলার ব্যবস্থা করুন, তালা ঝুলছে দেখছি। কথা মতো ইন্সপেক্টর বাবু একজন সহকর্মী কনস্টেবলকে ডেকে ওই সিন্দুকটা খোলার জন্য বলল। আমিও বেশ ভালো করেই দেখছিলাম। সিন্দুকটা আগাগোড়াই তৈরি হয়েছে নিরেট লোহা দিয়ে। ওজন প্রায় কিলোখানেক তো হবেই। যেই জায়গাটায় তালা ঝুলছিল ওইখানে বহু প্রচেষ্টা করে একটা শাবল মারফত পুলিশের লোক খোলার চেষ্টা করল। বহু কসরতের পর ওই তালা খুলে গেল, আর ওই সিন্দুকের ডালা খুলে দেখা গেল তার মধ্যে আছে অনেকগুলো জামা কাপড়, কিছু ধুতি পাঞ্জাবি, আর সেই সাথেই এক কোণে একটা বাক্স মতো। ওই বাক্সটাও লোহার, কিন্তু তাতে কোনো তালা দেওয়া নেই। সেইটা দেখার আগে জামা কাপড়গুলোতে একবার চোখ বুলিয়ে দেখে নিল বিশ্বনাথ। জামা কাপড় আর কিছু দামি দামি শাড়ি আর প্রসাধনের জিনিসপত্র ছাড়া আর কিছুই তেমন নেই। ওই যে গয়নাগুলো ছিল সেইগুলোও নেই। বিশ্বনাথের মাথা এইবার ঘুরে গেল। সেইবার বলে উঠল, আশ্চর্য, এইখানে তো দেখছি বেশিরভাগই কোনো পুরুষের পরিচ্ছদ। হ্যাঁ, শাড়িগুলো দেখছি বেশিরভাগ অত্যাধিক দামি। তাহলে এই ঘরে একসাথে দুজন থাকতো। নইলে যদি একটা মেয়ে এইখানে থেকেও থাকে তাহলে তার ঘরে পুরুষের জামা কাপড় কি করছে? দেখে তো মনে হচ্ছে এইখানে কোনো পুরুষের যাতায়াত ছিল, আর এই বাড়িটা সম্বন্ধে আমাদের একটু খোঁজ নেওয়ার দরকার আছে। বাইরে অনেকগুলো লোক আছে, তাদের জিজ্ঞাসা করলেই তো ব্যাপারটা সম্বন্ধে জানা যায়। ইন্সপেক্টর বাবু বাইরে বেরিয়ে এসে যারা যারা দাঁড়িয়েছিল তাদের একবার জিজ্ঞেস করল, এই বাড়ির মালিককে, আমি তার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। কে আছে এই বাড়ির মালিক? নাকি এই বাড়িতে যে থাকতো সেই এই বাড়ির মালিক ছিল? কথাটা বলার সাথে সাথে বেশ কিছু লোকজন নিজেদের মধ্যে কি সব বলা বলি করে উঠল। না ইন্সপেক্টর বাবু, এই বাড়িটার ভাড়াটিয়া ওই মেয়েটি। খুব বেশি দিন যে এসেছে তেমনটা নয়। আসলে এই পাড়াতে আমার প্রায় বছরখানেক হলো আছি, তাই স্পষ্ট জানি এখানে অনেকগুলো ভাড়াটে আসে, আর বেশি দিন অবশ্য থাকে না, কিন্তু ওই মেয়েটি এসেছিল মাস দুয়েক আগে। আচ্ছা, আপনি বাড়ির ভেতর আসুন, আপনার সাথে আমার জরুরি দরকার আছে।
সামনের যে লোকটা ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে কথা বলছিল সেইবার ভয় পেয়ে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, কিন্তু স্যার, আমার তো কোনো কুসুম নেই, হঠাৎ আমাকে কেন টানছেন জানতে পারি? যেহেতু আপনি এই পাড়ায় অনেক দিন আছেন, তাই আমাদের এই মেয়েটার সম্পর্কে কিছু জানার দরকার আছে। আমাদের এই কাজে একটু সাহায্য করুন। আসুন, ভেতরে আসুন। সেই ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে এলো। তাকে দেখে দরিদ্র শ্রেণীরই মনে হয়। গায়ের রং শ্যামবর্ণ, মাথার চুল কোঁকড়ানো, তার পরনের মধ্যে একটা মলিন শার্ট আর খাঁটো ময়লা ধুতি। সে পায়ে পায়ে মাথা নত করে এগিয়ে এলো। বিশ্বনাথ তখন এদিক ওদিক বেশ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিল, কিন্তু বাইরে যা হচ্ছে সেগুলোর দিকে আমার প্রখর দৃষ্টি ছিল। ওই ব্যক্তিটির নাম নরেন মণ্ডল। সে ভেতরে আসতেই বিশ্বনাথ তাকে একবার তীক্ষ্ণ দৃষ্টি মেলে চাইল, আর ওই চাহনির মধ্যে একটা সন্নিগ্ধ ভাব ছিল। ফলেই ওই লোকটা থতমত খেয়ে চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে গেল। ইন্সপেক্টর সাহেব এইবার বিশ্বনাথকে বলে উঠল, বিশ্বনাথবাবু, এই দেখুন কাকে ধরে নিয়ে এসেছি। সমবেত লোকের মধ্যে এই ব্যক্তি হচ্ছে এই পাড়ার বহুদিনের বাসিন্দা। এই মেয়েটির সম্বন্ধে তার জানা আছে বিস্তর। এই যে আপনি দেখুন তো, বিছানায় শুয়ে থাকা এই মেয়েটাকে আপনি চিনতে পারছেন কিনা? লোকটা এইবার ভালো করে দেখল মেয়েটার আপাদমস্তক, আর ওই মেয়েটিকে দেখার পর সে সম্মতিসূচক ঘাড় হেলিয়ে বলল, হ্যাঁ, আমি ওই মেয়েটিকে দেখে চিনতে পারছি। একে আমাদের পাড়ার সকলে কুসুম বলেই ডাকতো। কিছুদিন আগে অবধি এর সাথে কথা হয়েছে। তা কি কথা হয়েছিল? কথা ঠিক তেমনভাবে হয়নি। আসলে সত্যি কথা বলতে গেলে কুসুম কিন্তু ভারী সজ্জন মহিলা ছিল। দেখা হলেই সে আমাদের খোঁজ খবর নিত। এমনকি কুসুমের হাতে বেশ কিছু পয়সাও ছিল। প্রতিদিন সে নতুন নতুন শাড়ি পরে বাইরে ওই বাবুটির সাথে মোটরে চড়ে বেরিয়ে আসতো। দেখতেই তো পারছেন যে আমাদের পাড়াটা গরিব। কুসুমের কাছে কেউ হাত পেতে কিছু চাইলে সে দুরুত্তি না করে তার সাধ্যমতো অনেক টাকা দিয়ে সাহায্য করত। কথাটা শুনে এইবার বিশ্বনাথ বেশ খানিকটা অবাক হয়ে গেল। তারপর বলল, কুসুমের সাথে যে বাবুটা আসতো সেই বাবুটিকে তুমি দেখেছিলে? লোকটা ইতস্তত করে এইবার বলে উঠল, আগে তার দেখা তো আমরা কেউ পাইনি। তবে হ্যাঁ, একটা গাড়ি সর্বদা এখানে এসে দাঁড়াতো, আর ওই গাড়িটা করে কুসুম দেবী চলে যেতেন। আবার ওই গাড়িটা করেই এখানে মাঝরাত্রিরে নামিয়ে দিয়ে যেত তাকে। আচ্ছা, এই যে বাবুটির কথা তুমি বলছো, সে কি কোনোদিন এইখানে কুসুমের সাথে? একবার শুধু বাড়ির ভেতর থেকে শুনতে পেয়েছিলাম। আর হ্যাঁ, সেই গুঞ্জনটা কলহের। আমরা পাড়া প্রতিবেশীরা এইটুকু বলতে পারি যে মাঝে মধ্যে নেশাগ্রস্ত আড়ষ্ট কণ্ঠ শুনতে পেয়েছি। এই মাসে বেশিরভাগ দিনই তো সেই কথাগুলো আমার কানে বেশি এসেছে। আর যেদিন খুন হয়েছে, অর্থাৎ যদি গতকাল রাতে খুন হয়ে থাকে, তাহলে ওই দিন সন্ধ্যার দিকে শুনেছিলাম একটা নারী কণ্ঠের করুণ কান্নার কণ্ঠস্বর। এইবার বিশ্বনাথ সিন্দুকটার দিক থেকে এসে ওই ব্যক্তিটির কাছে এগিয়ে তার কাঁধে হাত রেখে বলল, আচ্ছা, কান্নার সময় ওই মহিলা কিছু কি বলেছিল? স্পষ্ট করে বলো। দেখো, তোমার জবানবন্দির ওপর অনেক কিছু নির্ভর করছে। লোকটা এইবার মাটিতে বসে পড়ল। সে ঘেমে উঠেছিল। সে এইবার ভয় পাওয়া গলায় বলে উঠল, বাবু, আমি এখানে সস্ত্রীক থাকি। আমার যদি প্রাণ সংশয় হয়, তাহলে ওই খুনি যদি আমার পরিবারের ওপর কোনো মারাত্মক আঘাত হানে, তাহলে আমি কই যাব বাবু? পুলিশ ইন্সপেক্টর এইবার বলে উঠল, সেইটা নিয়ে তোমার কোনো ভাবনা নেই। আমাদের লোক 24 ঘন্টা তোমার বাড়ির ওপর নজর রাখবে। এই পাড়াটা আমাদের নজরের মধ্যেই থাকবে। শুধু যেইটুকু জানতে চাইছি সেটা বলে ফেলো। হ্যাঁ, ওই মহিলা আশ্রুসিক্ত কণ্ঠে অনেক কথাই বলছিল। আমি ওই দিন গরমের দাপটে ঘুমাতে পারছিলাম না। বিশ্বাস করুন স্যার, আমার বাড়ির ঠিক পাশেই ওই মহিলা, মানে কুসুম দেবীর বাড়ি। তার ঘর থেকে কান্নার স্বর ভেসে আসছিল। খুব সম্ভবত সে বলছিল যে কে যেন তাকে ঠকিয়েছে,
আর তার সর্বনাশ করে দিয়েছে। এই কথা ভিন্ন আর যদি কোনো কথা বলে থাকে তাহলে সেইটি শোনার কোনো উপায় আমার জানা ছিল না। হ্যাঁ, একটা কাঁচ ভাঙার শব্দ আমি পেয়েছিলাম, কিন্তু দাম্পত্য কলহে প্রবেশ করা একেবারে অবিবেচকের মতো কাজ হবে ভেবে আমার ওই শব্দ শোনা সত্ত্বেও সেখানে যাইনি। কি দরকার? আমরা শান্তিপ্রিয় মানুষ, দিনমজুরি করে দিন আনি দিন খাই। আর কোনো আর্তনাদ শুনেছিলে? এই মেয়েটা কি শেষ রাতের দিকে কোনো আওয়াজ করেছিল? হ্যাঁ, তখন অনেক রাত্রির বাবু। আমি বহু কষ্টে হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে সবে মাত্র ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ওই সময় ঘুমটা ভেঙে গিয়েছিল ওই মর্মান্তিক শব্দ শুনে। আর হ্যাঁ, মেরে ফেললে বললেও একটা কথা বলেছিল ওই কুসুম দেবী, এইটা তো আপনাকে বলাই হয়নি। আর শুধু তাই নয়, ওই আর্তনাদ হওয়ার পর একটা গাড়ি স্টার্ট দেওয়ার মতো শব্দ পেয়েছিলাম আমি। আর ওই শুনেই একবার জানলার পাল্লায় কিঞ্চিত ফাঁক করে উকি দিই বাইরে, দেখার চেষ্টা করি, কিন্তু প্রথমেই অন্ধকারে কিছু দেখতে পেলাম না। আর দেখতে পেলেও সমস্যা হলো এই যে যতক্ষণ আমি জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম ততক্ষণই ওই গাড়িটা চলে গিয়েছে আমার দৃষ্টিসীমার একেবারে বাইরে, ফলেই কিছুই দেখা গেল না। বেশ, এইবার তাহলে তুমি আসতে পারো, কিন্তু মনে রাখবে, যদি দরকার হয় তাহলে অবশ্যই তোমাকে আমাদের কাছে আসতে হবে। আর হ্যাঁ, এই সময় তুমি কলকাতার বাইরে কোথাও যাবে না। কোনো বিপদ আপদ আর যদি ওই খুনিকে দেখতে পাও তাহলে থানায় গিয়ে জানাবে কিন্তু। কথাগুলো বলে ইন্সপেক্টর বাবু এইবার বিশ্বনাথের দিকে চাইল, তারপর বলল, তাহলে মৃতদেহটা ফরেন্সিকে পাঠিয়ে দিলে কেমন হয়? আশা করি রিপোর্ট কাল সকালে পেয়ে যাব। হ্যাঁ, ফরেন্সিক রিপোর্টটা আমার দরকার হবে। দেহের মধ্যে কোনো অস্ত্রের দাগ নেই, আর খুনটা হলো কি করে সেটাও জানা দরকার। কেন বিশ্বনাথ বাবু, আপনার কি মনে হচ্ছে এই খুনটা কিভাবে সম্ভব বলুন তো? এইবার বিশ্বনাথ কাছে গিয়ে ওই মৃত মহিলার চোখের পাতাটা টেনে দেখল। দেখা গেল মনি স্থির, আর ওই চোখটা হলদে বর্ণের হয়ে আছে। মুখটা থেকে একটা কটু ওষুধের গন্ধ ভেসে আসছিল। বিশ্বনাথ নিজের মনেই খানিকটা স্বগক্তি করে বলল, বিষ দিয়েই হত্যা করা সম্ভব, কিন্তু বিষ দিয়েই যদি হত্যা করে খুনি, তাহলে সেটা তো নির্বিঘ্নভাবেই চুপচাপ সম্পন্ন করা যেত। তাহলে এই ক্ষেত্রে ওই মহিলাটা চিৎকার করলো কেন? এইটাই রহস্য আরও জটিল করে ফেলছে। আচ্ছা ইন্সপেক্টর বাবু, আপনার সাথে কি বাড়ির মালিকের যোগাযোগ আছে? তার সাথে আমার একবার কথা বলার দরকার ছিল। এই বাড়ির ভাড়াটিয়া এই মহিলা নিশ্চয়ই ভাড়াগুলো জমা করে দিত। একবার তার সাথে যদি কথা বলে দেখা যেত তাহলে অনেকটা সুবিধা হতো। রহস্যের চাল ছাড়াতে সুবিধে হতো বই কি। সে খোঁজ নিলেই জানা যাবে। এই বাড়ির মালিক কে সেইটা আমি সন্ধ্যের মধ্যেই বার করছি। কথাটা বলে কয়েকজন কনস্টেবল ওই ঘরে ঢুকে মৃত মেয়েটার দেহটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল। আর বাড়ির সমস্ত জিনিসের ওপর একবার নজর বুলিয়ে পুলিশ বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেল। বিশ্বনাথ অবশ্য ওই বাক্সটা নিজের কাছেই রাখল। সিন্দুকের মধ্যে যে বাক্সটা ছিল সেইটার প্রতি তার একবার কৌতূহল হয়েছিল, তাই ইন্সপেক্টর বাবুকে বলে সেটা নিজের সাথে নিয়ে বেরিয়ে এলো। বিশ্বনাথ এইবার বলল, আচ্ছা ইন্সপেক্টর বাবু, এই চন্দন দাসের বাড়িটা কোথায়? ওইখানে একবার যেতাম। আর তার বাড়িতে কে থাকে? ওই তো এইখান থেকে সোজা চলে যাবেন, পারলে একটা ট্রাম ধরে নিন। ট্রামে অবিনাশ দত্ত লেন বললে পৌঁছে যাবেন। ওইখানেই বাড়িটা আছে। থাকার মধ্যে ওই বাড়িতে আমার নজরে পড়েছে শুধু একটা বুড়ো চাকর। বেশ, আমি গিয়ে দেখে আসছি। চলো সৌরভ, কিন্তু তার আগে তার কাছে থাকা ওই লোহার ভারী বাক্সটা বাড়িতে রেখে আসি। বিশ্বনাথ এইবার নিজের বাড়িতে গিয়ে ওই লোহার ভারী বাক্সটা রেখে দিয়ে তারপর আমার সাথে চলল অবিনাশ দত্ত লেনে, যেইখানে আমাদের শরণাপন্ন ওই মক্কেলের বাড়ি। সিঁড়ি দিয়ে উঠে বাড়ির দরজাটা ধাক্কাতেই
দরজা খুলে বেরিয়ে এলো একজন বয়স্ক চাকর। সে আমাদের নিচু গলায় বলল, কাকে চাই বলুন? তোমার বাবু বাড়িতে আছে কি? আমার তার সাথে দরকার আছে। ওই ভৃত্যটা প্রভু ভক্ত বলতেই হবে, কেননা নিজের মনিবের কথা শুনে তার দুই চোখের কোণে জল জমতে শুরু করলো। আর সে একবার সেই অশ্রু সম্বরণ করতে না পেরে বলল, বাবুকে পুলিশের লোক গতকাল ভোর রাতে থানায় নিয়ে গিয়েছে। আমার বাবু নির্দোষ। তোমার বাবু কি এইখানেই থাকেন? কার অধীনে তুমি থাকো? না, বাবু এইখানে থাকেন না, তিনি তো বাইরে কর্মসূত্রে থাকেন। আমি এইখানে বাবুর মায়ের অধীনেই থাকি। আজ প্রায় 30 বছর এই বাড়িতেই আছি। বাবুর মা বাড়িতে নেই। তাকে সন্ধ্যের দিকে পাড়ার সকলে মিলে নিয়ে গিয়েছে সদর হাসপাতালে। আমার বাবু কি আর ফিরে আসবে না? উনি একদম নির্দোষ। সে চেষ্টা করে দেখেছি আমি। আচ্ছা, তোমার বাবু যেই ঘরে থাকেন ওই ঘরে আমি একবার যেতে চাই। আমরা থানার লোক। বিনা বাক্য ব্যয়ে এইবার বিশ্বনাথকে পথ ছেড়ে দাঁড়ালো ওই ভৃত্য। আমরা দুজনেই গিয়ে দেখলাম ভিতরটা পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। বিশ্বনাথ এইবার ইতি উতি সব দিকে নিজের প্রখর দৃষ্টি দিয়ে দেখতে শুরু করলো। জানলার দিকে দেখল, তারপরেই আমাকে কাছে ডেকে বলল, সৌরভ, এইদিকে একবার আসো। আমি তার কথা শুনে ওই দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে বিশ্বনাথ যেই দিকে ইঙ্গিত করছে সেই দিকে একটা দরজা আছে। দরজাটা খোলার পরেই দেখা গেল নিচে একটা লোহার সিঁড়ি নেমে গেছে। ওই দিক দিয়ে নেমে গিয়ে কেউ যে গোপনে পালিয়ে যেতে পারে। আর জায়গাটা খুবই জঙ্গলাকীর্ণ, ফলেই অন্ধকারে কেউ যদি ওইখানে গাছের আড়ালে গা ঢাকা দিয়ে থাকে তাহলে কারুর পক্ষে তাকে ধরা খুবই শক্ত। আমাকে বিশ্বনাথ এইবার বলল, আমার মনে হয় পুলিশ এইখানে আসার কথা শুনেই চন্দনবাবু উপায় না পেয়ে খিড়কি দুয়ার দিয়ে পালিয়েছে। এবার পথটা দেখে নি ভালো করে, হয়তো দেখার মতো কিছু পেলেও পেতে পারি। আমি আর বিশ্বনাথ দুজনেই খালি পায়ে নেমে গেলাম ওই জঙ্গলাকীর্ণ জায়গায়। পদে পদে বিপদ, কারণ সাপ ক্ষোভ যদি থাকে তাহলে এক দংশনেই শেষ হয়ে যাব। বিশ্বনাথ সর্বদা নিজের পিস্তলটা সাথে করে রাখে। ওইটা সাথে করে নিয়েই আমার পাশে পাশে চলছিল। হঠাৎ করেই একটা জিনিসে আমার চোখ আটকে গেল। দেখলাম একটা জুতো। আমি বেশ অবাক হয়ে বিশ্বনাথকে ডেকে বললাম, এইখানে একবার এসো, ওই দেখো। সে আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ের দিকে পড়ে থাকা ওই জুতোটা দেখতে লাগলো। তারপর উবু হয়ে বসেই পাশে পড়ে থাকা একটা রুক্ষ ডাল নিয়ে ওই জুতোটা অতি সন্তর্পণে নাড়াঘাটা করতে শুরু করলো। জুতোটা বেশ দামি আর আমাদের দেশের প্রতিষ্ঠিত কোম্পানির জলছাপযুক্ত। এই জুতোটা কোত্থেকে এলো সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। বিশ্বনাথকে জিজ্ঞেস করতে সে বলল, হয়তো পালাতে গিয়ে কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে থাকবে। কিন্তু এই জুতো কি চন্দনবাবুর হতে পারে? তিনি এই রকম জুতো কিভাবে পরতে পারেন? তিনি তো বললে খুব একটা বড় লোক নন। একবার আমার সাথে এসো তো। বলেই বিশ্বনাথ চাকরকে কিছু না জানিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। আমি আর সে থানায় গিয়ে পৌঁছলাম। থানায় ইন্সপেক্টর সাহেব নিজের চেম্বারে বসে কাজকর্ম করছিলেন। আমাকে আর বিশ্বনাথকে দেখে উঠে বললেন, ব্যাপার কি? কিছু সূত্র পেলেন? সূত্র পাইনি বটে, কিন্তু আজকে আপনার কথা মতো আমার মক্কেলের বাড়িতে গিয়েছিলাম। সেইখানে অনুসন্ধান করতে গিয়েই জিনিসটা পেলাম। এইবার আপনার কোনো কর্মচারী যদি সেইটা তার পায়ের সাথে মাপ মিলিয়ে দেখে যে সত্য এই জুতো তার কিনা, তাহলে মনের থেকে একটা খটকা দূর হয়। বিশ্বনাথ ওই জুতোটা একবার কাপড় থেকে বের করলো আর সেটা রাখলো মাটিতে। একেবারে পালিশ করা নতুন জুতো, কিন্তু কার হতে পারে সেইটাই জানা নেই। একজন কর্মচারী আমাদের মক্কেল চন্দনবাবুকে ডেকে নিয়ে এলো। এই কয়েক ঘন্টা হাজতে থাকার ফলে ওই লোকটার চেহারা শ্রীহীন হয়ে পড়েছে। আমাদের দেখেই সে এইবার হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু ইন্সপেক্টর বাবু রাগত স্বরে ধমক দিয়ে বলে উঠলেন, এই, কান্না থামিয়ে চুপচাপ এই জুতোর মধ্যে পা ঢোকা বলছি। চন্দনবাবু কান্না থামিয়ে চুপ করে এইবার তাই করল। কিন্তু আশ্চর্য এই যে ওই মাপটা তার পায়ের সাথে মিলল না। তাই দেখে বিশ্বনাথ এইবার বলে উঠল, আমার ধারণাই সম্পূর্ণ সত্য।
আমার মক্কেলকে কেউ দোষী সাব্যস্ত করতে চাইছে। ঠিক আছে, ময়নাতদন্ত হলেই জানা যাবে সব কিছু। এখন ওই ব্যক্তিটির সন্ধান পেলে আমি আপনাকে জানাবো। বাড়ি ফিরে এসে আর এক সমস্যা হলো। বিশ্বনাথ একটা সিগারেট ধরিয়ে টান টান হয়ে নিজের আরাম কেদারায় বসে পড়ল। বলল, খুনটা যেই করে থাকুক সে কিন্তু বুদ্ধিমত্তার সাহায্যেই করেছে। আর বাগানের দিকে ওই জুতোটা পাওয়া গেল, সেইটা আমার মনে নতুন করে সন্দেহের বীজ বুনতে শুরু করেছে। প্রশ্ন করলাম, কেন, কি হয়েছে? ওই দিন চন্দনবাবুর বাড়িতে দুজন গিয়েছিল। যে আসল খুনি সে খুন করে গাড়ি নিয়ে চলে গেলেও পরে আবার পায়ে হেঁটে দেখতে এসেছিল যে ওই বাড়িতে তার পাতা ফাঁদে পা দিয়ে মেয়েটা আদেও খুন হয়েছে কিনা। আর ঠিক সেই মুহূর্তেই সে ওইখানে দেখে ফেলে চন্দনবাবুকে। চন্দনবাবুকে হাতের নাগালে পেলেও হত্যা করতেই পারত, কিন্তু তার আগেই চন্দনবাবু ওইখান থেকে পালিয়ে যায় পুলিশের ইশারা পেয়ে। আর তার পিছু পিছুই আড়ালে ধাবা করে ওই খুনি। সে মনে হয় আড়ালে উকি মারছিল চন্দনবাবুর দিকে, কেননা তার ইচ্ছে ছিল চন্দনবাবুকে ফাঁসিয়ে দিয়ে তারপর নিজে এই তল্লাট থেকে পালিয়ে যাবে। তুমি এত জোরের সাথে এই কথাগুলো কিভাবে বলতে পারছো? যথেষ্ট কারণ আছে। তুমি হয়তো জানলাটা লক্ষ্য করনি বলেই আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে। জানলার কাছে একটা তরল লেগেছিল। ওই তরলটা আসলে বিষ। জানলার কাছে কি দেখেছিলে একটা বাহারি গাছ বসানো ছিল? হ্যাঁ, ছিল। ওই গাছের একটা পাতায় পচন ধরেছিল, কেননা ওই বিষটা ওই গাছের পাতায় লেগেছিল। সম্পূর্ণ কাজটা শেষ করে যেতেই পারেননি। তাহলে চিন্তা করো, এমন বিষ যদি কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু হতে মাত্র কয়েক সেকেন্ড লাগতে পারে। তাহলে তুমি কি বলো যে মৃত্যুটা বিষক্রিয়া দ্বারাই হয়েছে? শুরু থেকেই তাই মনে হচ্ছিল, কিন্তু এইবার ওই অনুমান সত্য তখনই প্রমাণিত হবে যখন ওই পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাবো। এইবার আর কোনো কথা না বলে বিশ্বনাথ ওই ভারী লোহার বাক্সটা নিয়ে ভেতরে ঢুকে গেল, আর আমাকে ঘণ্টাখানেকের জন্য তাকে বিরক্ত করতে নিষেধ করল। বিশ্বনাথ যখন বাইরে বেরিয়ে এলো তখন আমি একটা বই নিয়ে প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি। সেইবার আমার দিকে তাকিয়ে বলে উঠল, মোটিভটা ধরে ফেলেছি, বুঝলে সৌরভ? হাতের বইখানা মুড়ে রাখার পর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলে উঠলাম, বলছো কি? তুমি ওই ঘরে বসে এমন কি পড়লে যে খুনের মোটিভটা ধরতে পারলে? হ্যাঁ, তবে এখনই তোমাকে বলতে পারবো না। তবে খুনির নামটা আমি পেয়েছি। সে যদি কলকাতা ছেড়ে ইতিমধ্যে চলে গিয়ে না থাকে তাহলে আমি তাকে ধরতে পারবো, আর সেইটা আজকের রাতেই। কারণ সে একটা মস্ত ভুল করে বসে আছে। ওইটাই আমার সুযোগ হবে তাকে ধরা। বলে না, একটা কোনো অপরাধ নিখুঁত নয়। সবার আগে ওই প্রত্যক্ষদর্শীকে পরিত্রাণ দিতে হবে। কেন, ওই প্রত্যক্ষদর্শীর সাথে কি সম্বন্ধ? হ্যাঁ আছে। ওই ব্যক্তিই তো সব কিছু শুনেছিল। তাকে তো এই জায়গা থেকে সরিয়ে দিতে হবে, আর তার জায়গায় আমরা থাকবো তার বাড়িতে। বলো কি? তোমার এই কর্মকাণ্ড কখন হবে? আজকে ঠিক রাত্রি 12টা নাগাদ। কিন্তু তার আগে আমার কাছে তুমি দয়া করে আর কিছু জানতে চেও না। আমি একবার বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, কেননা আমার জন্য অপেক্ষা করে লাভ নেই। আমি অনুসন্ধানমূলক কাজে একটু বেরোচ্ছি। এই বলে বিশ্বনাথ আমার উত্তরের জন্য প্রতীক্ষা না করে বেরিয়ে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইলাম। আমি একবার তার ওই গুপ্ত কক্ষে গেলাম। আমার মনে কৌতূহলের উদ্বেগ হয়েছিল যে এমন কিসের সন্ধান পেল যে তার জন্য সে এত উত্তেজিত হয়ে পড়ল। সন্ধ্যের দিকে আমি একবার বেরিয়েছিলাম। হাঁটাহাঁটি করা আমার একটুকু অভ্যাস। ওই অভ্যাস অক্ষুণ্ণ রাখার দরুন আমি আর বিশ্বনাথ নিত্যদিনই যাই হাঁটাহাঁটি করতে। সন্ধে তখন ঘনিয়ে আসছে। আমি দেখলাম মাথার ঘাম মুছতে মুছতে আসছে বিশ্বনাথ। আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এ কি সৌরভ, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? বাড়ি চলো, কথা আছে। কি ব্যাপার বলো তো? তখন থেকে ছোটাছুটি করছো, আমি কিছুই তো বুঝতে পারছি না। কোনো কথার উত্তর না দিয়ে এইবার বিশ্বনাথ বাড়ির দিকে গিয়ে তার কাজের লোককে বলল, আমাকে এক কাপ কড়া করে চা করে দাও তো। আর সৌরভ, আমি গিয়েছিলাম থানায়, অনেক কাজ করে এলাম। আসল খুনি যে চন্দনবাবু নন, তাকে যে ইচ্ছাকৃত করে ফাঁসানো হয়েছে সেইটাই প্রথমে ভেবেছিলাম।
এইবার ওই পত্রগুলো অধ্যয়ন করার পর আমার ধারণা সত্য হলো যে মারা গিয়েছে, অর্থাৎ যাকে বিষ দিয়ে খুন করা হয়েছে, সেই মেয়েটা নিজের চিঠিতে প্রতিদিনের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখত। আর তার ওই চিঠিগুলো আমি অধ্যয়ন করেই জেনেছিলাম যে তার সাথে এই কদিন নিত্য যার বাস ছিল তিনি বড় ধনকুবের একজন, নাম সব্যসাচী বিশ্বাস। তার ওষুধ নিয়ে বিরাট ব্যবসা আছে, কিন্তু এই ব্যাপারটা তার পেশার সাথে সম্পর্কিত নয়। ওই মহিলাটি ছিল তার প্রেয়সী। ভদ্রলোক জেনেছি নিজে বিবাহিত, তবু তার সাথে এই মহিলার সুরঙ্গনার সম্বন্ধ ছিল। গোপনে বেশ কিছুদিন তার সাথে কাটিয়ে যেত। তুমি কি ওনার বাড়ি গিয়েছিলে? না না, ওই পত্রগুলো পড়েই আমি জানতে পারি। আর খালি তাই নয়, আমি তো থানায় গিয়েছিলাম এমন কোনো লোকের বাড়িটা অনুসন্ধান যেন ইন্সপেক্টর বাবু করেন, কিন্তু রেকর্ড মিলিয়ে দেখা গেল যে তিনি মাস 6 হলো জেল খাটছেন। বেআইনিভাবে ওষুধের কিছু নিষিদ্ধ ওষুধ তিনি রেখেছিলেন। ওনার ওই দোকানে পুলিশ তল্লাশি চালিয়ে তাকে হাতে নাতে ধরেছিল, তাই ওই নামটা ছিল। কিন্তু এইবার তিনি যে ওই খুনটা করেছেন সেইটার জন্য আর কোনো ক্ষমা নেই। ওনাকে ধরতেই হবে, আর আমি তার ব্যবস্থা করে এসেছি। তুমি কি বলছো বিশ্বনাথ? ওই খুনি কি আসবে তাহলে আবার ওই পাড়াতে? আমার অনুমান তাই বলে। আসলে সে এইবার তার কুকীর্তির একমাত্র প্রত্যক্ষদর্শীকে দেখে তাকে মেরে ফেলবে কৌশলে, আর ওইটাই হবে আমার কাছে সুবর্ণ সুযোগ। আমি আর কোনো কথা না বলে বিশ্বনাথের কথায় সায় দিলাম, আর ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রাখলাম। তার কথা অন্যথা হবে না, এটা বিলক্ষণ আমি জানি। সে নিজের রিভলভারটা তৈরি করেই রেখেছিল। রাতের খাওয়া দাওয়া সাঙ্গ করে দিয়ে আমরা 10টার দিকে বেরিয়ে পড়লাম। পথঘাট প্রায় নিঝুম। আমাদের বাড়ি থেকে ওইখানে পৌঁছতে কাঁটায় কাঁটায় 10:30 বেজে গেল। আমরা যখন পৌঁছলাম তখন ওই প্রতিবেশী দরজার সামনে দাঁড়িয়েছিল। সেইবার নিজের বাড়ির চাবিটা তুলে দিল বিশ্বনাথের দিকে, তারপর বলল, তুমি এইখান থেকে সোজা থানায় চলে যাও। তোমার কথা আমার ইন্সপেক্টর বাবুকে বলা আছে, ঠিক আছে? ওইখান থেকে সময় পেলেই ইন্সপেক্টর সাহেব চলে আসবে এইখানে। তোমার বাড়ির অন্যান্যরা নিরাপদ আশ্রয় আছে তো? আগে হ্যাঁ। কথাটা শেষ করে ওই ব্যক্তিটি চলে গেল। ঘরের ভিতর ছোট্ট টর্চ জ্বালিয়ে ঢুকলাম। বিদ্যুৎবাতির ব্যবস্থা ছিল, কিন্তু আমাকে বিশ্বনাথ নিষেধ করলো সেটা জ্বালাতে। দেখলাম বিছানার পাশে একটা চেয়ার আছে, আমি ওইটায় বসে পড়লাম। আর বিশ্বনাথ খোলা জানলা দরজা সবটুকু বন্ধ করে ঘরটা এতই অন্ধকার করে তুলল যে আমি নিজের হাত অবধি দেখতে পারছিলাম না। যাই হোক, আমাকে বসে থাকতে দেখে বিশ্বনাথ অন্ধকারেই উত্তর দিল, একদম নড়বে না, আর পা দুটি তুলে রাখো। একেই দেখতে পাচ্ছ যে মাটির ঘর, আর ওই মাটির ঘরের সাপ খোপ যদি বা ঢোকে তাহলে অন্ধকারে দেখার কোনো উপায় নেই, ফলেই সাবধান। একই অন্ধকার। তারপরে আমি জবুথবু হয়ে কাঠের চেয়ারে বসে রইলাম চুপ করে। কখন যে ওই সব্যসাচী বাবু আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজমান। একটা পিন পড়লেও তার শব্দ হবে। শুধু অখণ্ড নীরবতার ভিতর ঘড়িটা ঠিক ঠিক করে বেজেই চলেছে। একসময় শুনলাম পথের ওপর পায়ের শব্দ। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আমি রুদ্ধ শ্বাস নিয়ে দেখছিলাম, আর ওই বিশ্বনাথ একপাশে কাত হয়ে শুয়েছিল। লোকটা হঠাৎ করে একটা ছুরি নিয়ে সেটা আঙুল বিধিয়ে দিতে গিয়েই অদ্ভুত শব্দ করে মাটিতে পড়ে গেল। দেখা গেল বিশ্বনাথ বিছানায় উঠে বসেছে। তার হাতের রিভলভার বের করে সেইটা তার দিকে তাক করে দিয়ে বলে উঠল, আপনি এত দূর এসেও শেষ পর্যন্ত অকৃতকার্য হলেন, খুবই দুঃখিত হলাম। আমি জানতাম এই ব্যক্তির ওপর নজর রেখেছেন, তাই আমি তাকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছি। সে একটু পরেই আসবে থানা থেকে লোক নিয়ে। সৌরভ, সুইচটা জ্বালিয়ে দাও। আমিও তাই করলাম। লোকটা গালে হাত দিয়ে মাটিতে পড়ে আছে। তার হাতে ধরা ওই ছুরিটা তুলে নিল, আর ওইটা দেখে বিশ্বনাথ বলল, এইটা হচ্ছে সেই বিষ ছুরি যেইটা দিয়ে আপনি ওই মেয়েটিকে হত্যা করেছিলেন। শুধু একবার এই ছুরিটা শরীরের সাথে কিঞ্চিত স্পর্শ করিয়ে হালকা চামড়া কেটে দিতে পারলেই বিষ দেহের মধ্যে প্রবেশ করে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটে। কি তাই তো মিস্টার সব্যসাচী? বিশ্বনাথের সাথে দড়ি ছিল, সেটা দিয়ে কষে ওই খুনির হাত পিছমোড়া করে বেঁধে আমরা দুজনেই অপেক্ষা করলাম পুলিশের আসার। আমি জিজ্ঞেস করলাম,
কিন্তু বিশ্বনাথ, ইনি এইভাবে এই মেয়েটিকে খুন করতে গেল কেন? কারণ এই মেয়েটা সব্যসাচী বাবুর অনেক গুপ্ত কথা জানতে পেরেছিল। ফলেই দুজনের মধ্যে বচসা হলে মেয়েটি এই লোকটিকে ভয় দেখায় যে তার কুকীর্তি সব কিছুই ফাঁস করে দেবে তার বাড়ির লোকের কাছে। সব্যসাচী রায় ভয় পেয়ে গেলেন, কারণ সব কিছু জানাজানি হলে কেলেঙ্কারির একশেষ হবে। তাই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার দরকার ছিল, আর সেই কারণেই খুনটা করেন। মেয়েটিকে নেশা করিয়ে তিনি যখন অস্ত্র বের করেন তখন ওই মেয়েটি চিৎকার করে ওঠে, কিন্তু চিৎকার করলেও বিষের প্রভাবে সাথে সাথে মূর্ছিত হয়ে যায়। এইগুলো এই চিঠিতে পেয়েছি। অবশ্য শেষ কথাগুলো আমার ধারণা, ওই খুন করে পালাবার সময় তার নজর পড়ে চন্দনবাবুর ওপর। তিনি তাই দেখে তাকেই দোষী সাজাবার জন্য তার পিছু পিছু তার বাড়ি গিয়ে বিষের শিশিটা রেখে আসেন, যাতে পুলিশ অনুসন্ধান করতে গেলেই তাকে সন্দেহ করে, আর আসল সাজা পায় ওই চন্দনবাবু। পুলিশ চলে এলো। পুলিশ আসতেই বিশ্বনাথ বলল, এই নিন আপনার আসল আসামি, যে কিনা গোয়েন্দা বিশ্বনাথকে খুন করতেও পিছু পা হয়নি। আরেকটা কথা, ময়নাতদন্তের রিপোর্টটা এনেছেন? ইন্সপেক্টর ওইটা বাড়িয়ে দিল, আর সেইখানে স্পষ্ট লেখা ছিল মৃত মেয়েটির পেটে অ্যালকোহল আর বিষ দুই পাওয়া গিয়েছে। পুলিশ ভ্যানে তুলে চলে গেল। চন্দনবাবু অবশ্য ওই দিনই ছাড়া পেয়ে বিশ্বনাথকে অনেক ধন্যবাদ জানিয়েছিল।